নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বেহালা চৌরাস্তা থেকে কিছুটা দূরে শিবরামপুরে। এই শিবরামপুরে নিয়ে গিয়ে আমি আপনাদের আজকে ঘুরিয়ে আনবো একটি সুন্দর বৃদ্ধাশ্রমে। আমার চেষ্টা থাকবে সব রকম টাইপের বৃদ্ধাশ্রম আমি আপনাদের দেখানো। সব রকম টাইপ বলতে আর্থিক দিক থেকে যে কম রেঞ্জেরও বৃদ্ধাশ্রম আমি দেখাবো এবং বেশি রেঞ্জেরও বৃদ্ধাশ্রম আমি দেখাবো, এবং সেই বৃদ্ধাশ্রমের কি পরিষেবা সেইগুলো আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে বিস্তারিতভাবে তথ্য দিয়ে জানানোর চেষ্টা করব, যাতে আমার ভিডিও দেখে আপনারা সেই বৃদ্ধাশ্রমে গিয়ে যাচাই করে ভালোভাবে দেখে শুনে সেই বৃদ্ধাশ্রমে যদি থাকতে ইচ্ছুক হন তাহলে থাকতে পারেন। আমি যে আজকে বৃদ্ধাশ্রমে যাচ্ছি সেটি একটু প্রিমিয়াম টাইপ বৃদ্ধাশ্রম এবং খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষেবা খুব ভালো আমি যা শুনেছি। কিন্তু শোনা কথা তো হবে না, আমাকে নিজে গিয়ে দেখতে হবে। সেই দেখার পরে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আজকে এই বৃদ্ধাশ্রমে আমি কিভাবে যাব সেটা আমি আমার এই জার্নির মাধ্যমে দেখাচ্ছি। আমার জার্নি শুরু হবে শিয়ালদা স্টেশন থেকে। এই শিয়ালদা স্টেশন থেকে আমি এই বৃদ্ধাশ্রমে কিভাবে যাব সেটা বিস্তারিতভাবে দেখাবো। তারপর এই বৃদ্ধাশ্রমে কি ফেসিলিটিস আছে, কি পরিষেবা আছে, কত টাকা এবং খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, সব কিছু আমি কিন্তু আপনাদের বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে রওনা হওয়া যাক। আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পর। আজকে আমার জার্নি শুরু হলো শিয়ালদা স্টেশন থেকে। এই দেখুন শিয়ালদা স্টেশন। এই শিয়ালদা স্টেশন থেকে আমি এখন বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে এনআরএস যে হাসপাতাল আছে সেই এনআরএস হাসপাতালের সামনে থেকে বাস ধরবো। আমার আজকের গন্তব্যস্থল হচ্ছে বেহালা চৌরাস্তা, তাই আমি বেহালা চৌরাস্তা যাওয়ার জন্য 235 নম্বর বাস ধরবো। এখান থেকে সময় নেবে প্রায় 1 ঘন্টা। চলুন তাহলে আমি এখন কিভাবে এই এনআরএস হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই শিয়ালদা স্টেশন থেকে আপনারা ট্রেনে করে নামবেন বা মেট্রো থেকে করে নামবেন। তারপর মেট্রোর যে গেট আছে এই গেট দিয়ে বেরিয়ে সামনে রাস্তা আছে, দেখুন এই সামনে রাস্তা দিয়ে ব্রিজের তলা দিয়ে আমাকে যেতে হবে এনআরএস হাসপাতালের সামনে। ওখান থেকে আমাকে বাসে উঠতে হবে। আর আপনারা যদি হাওড়া স্টেশন থেকে আসতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে সবথেকে ভালো বাস হচ্ছে 12C/1। এই 12C/1-এ আপনারা হাওড়া স্টেশনের সামনে থেকে ধরবেন এবং বাস স্ট্যান্ড থেকে ধরে সোজা আপনারা চলে যাবেন শিবরামপুর। আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে শিবরামপুর। আমি বেহালা চৌরাস্তা যাব এখান থেকে 235 করে, তারপর ওখান থেকে আবার অটো করে শিবরামপুর যাব। আর যদি হাওড়া থেকে আপনারা যান তাহলে হাওড়া স্টেশন থেকে ডাইরেক্টলি আপনারা বাসে উঠবেন। বাসে উঠে সোজা শিবরামপুরে চলে যেতে পারবেন। শিবরামপুর থেকে আমি কিভাবে তারপর এই বৃদ্ধাশ্রমে যাব সেটা আমি আপনাদের ডিটেলসে দেখাবো। এই দেখুন এই শিয়ালদা স্টেশন থেকে মেট্রোর সামনে থেকে আমি চলে এলাম এই ব্রিজ। এই ব্রিজের সাইড দিয়ে আমাকে যেতে হবে এনআরএস হাসপাতালের সামনে, ওখানে বাস স্ট্যান্ড আছে। এই দেখুন এখান থেকে শিয়ালদা থেকে বেরোলাম, বেরিয়ে সোজা এই ব্রিজের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এনআরএস হসপিটালের সামনে চলে এলাম। এই দেখো ডান দিকে কিন্তু বাস স্ট্যান্ড, এই বাস আসছে 35 চলে এসেছে চৌরাস্তা যাবে। দাদা বেহালা চৌরাস্তা যাবে? 235-এ উঠে গেলাম। 235 বাসে সিনিয়র সিটিজেনের সিটে পেয়ে গেছি বসার জায়গা। এই একটা সুযোগ আছে, সিনিয়র সিটিজেন বলে মোটামুটি বাসে বসার জায়গা পেয়ে যাই। তো এখান থেকে বেহালা চৌরাস্তা আমি যত দিতেনি মোটামুটি 1 ঘন্টা লাগবে। এখন সময় হচ্ছে 9:15। আমি 9:15 উঠলাম। তো বেহালা চৌরাস্তা নামার পরে আমি আপনাদের বলবো কটার সময় আমরা নামলাম, তাহলে একটা মোটামুটি আপনাদের আইডিয়া এসে যাবে যে শিয়ালদা থেকে আপনাদের বেহালা চৌরাস্তা কতটা সময় নেবে। আমি বাস থেকে নামলাম একদম বেহালা চৌরাস্তায়। এখন সময় দেখুন 10:15। তার মানে আমি 9:15-এ কিন্তু শিয়ালদা থেকে বাসে উঠেছিলাম, আর এখন হচ্ছে 10:15। তার মানে 1 ঘন্টা নিল আমার শিয়ালদা থেকে বেহালা চৌরাস্তা আসতে। এই দেখুন এটা হচ্ছে বেহালা চৌরাস্তা।
আর এটা হচ্ছে মেট্রো স্টেশন বেহালা চৌরাস্তার। দাদা শিবরামপুর যেতে গেলে কোনখানে অটো ধরতে হবে, মানে ওই ফুটপাথে যেতে হবে না? দাদা মোটামুটি এখান থেকে শিবরামপুর যেতে কতক্ষণ সময় নেবে? বেহালা চৌরাস্তার মোড় থেকে আমি অটোতে উঠলাম, অটো এখান থেকে নেবে 17 টাকা, আর সময় নেবে মোটামুটি আধ ঘন্টা শিবরামপুর যেতে। ওখান থেকে তারপরে এই বৃদ্ধাশ্রমে আপনাদের কিভাবে যেতে হবে আমি ডিটেলসে জানাবো। ওখান থেকে আবার একটা টোটো বা অটো ধরে আশ্রম পাড়া যেতে হবে। তাহলে চলুন এখান থেকে আধ ঘন্টায় আবার অটো জার্নি করি। 5 জন প্যাসেঞ্জার হয়ে গেল, ছেড়ে দিল অটো আমাদের। শিবরামপুর মোড় থেকে আমি আবার অটো চড়ে আশ্রম পাড়ার মোড়ে যাচ্ছি। $12 ভাড়া নিল আমার এখান থেকে। তবে একটাই প্রবলেম এখানে, 5 জন লোক না হলে কিন্তু অটো ছাড়বে না। প্রায় 10-15 মিনিটের পরে অটো ছাড়লো। মোটামুটি শিবরামপুর থেকে আমার সময় নিল 5 মিনিট, 5 মিনিটও নয়। আর এই যে জাংশনটা নামলেন, এই জাংশনটা দেখবেন একটা অস্তরাগ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেড বলে বোর্ড হয়েছে, ওই তখন সামনে বোর্ড। আর এই দাদা আমাকে নিতে এসেছেন, কেননা এই দাদাকে আমি ফোন করেছিলাম, উনি হচ্ছে এখানকার এই বৃদ্ধাশ্রম দেখাশোনা করেন, ওর মালিক। চলুন তাহলে এবার এগোনো যাক। ফাঁকা জায়গা মোটামুটি ছিমছাম। মেন রাস্তা থেকে 2 মিনিট হাঁটা পথে আমি, এনাদের 2টো ইউনিট আছে। এই যে বৃদ্ধাশ্রমে আমি যাচ্ছি, এই বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে অস্তরাগ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেড। এই অস্তরাগ বৃদ্ধাশ্রমের 2টো ইউনিট আছে। প্রথমে আমি ইউনিট নাম্বার 1-এ যাচ্ছি। ইউনিট নাম্বার 1টা দেখার পরে তারপর ইউনিট নাম্বার 2 যাব। আর মোটামুটি আমি বোর্ডারদের সঙ্গে কথা বলবো, সব রকম আপনাদের যে প্রশ্ন, যেগুলো আপনাদের মনে প্রশ্ন জাগে একটা বৃদ্ধাশ্রমের ব্যাপারে, সেই প্রশ্নের উত্তর আমি জানার চেষ্টা করব। আর তারপর যদি আপনারা ডিটেলসে আরও জানতে চান, তাহলে এই যে বৃদ্ধাশ্রমের যে কর্তৃপক্ষ, তাদের ফোন নাম্বারও আমি দিয়ে দেবো, তাদের সঙ্গে আপনারা কথা বলে নেবেন। শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে ঢালাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে অখণ্ড মহাপীঠ, যা এখানে সবাই মাতাজির আশ্রম বলে জানে। মাতাজির আশ্রম ছাড়িয়ে আমাদের আজকের গন্তব্যস্থল। মাতাজির আশ্রম, সামনে খোলা জমি, আর তারপর সুন্দর সাজানো বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের পারিপার্শ্বিক আবহাওয়া খুবই মনোরম। আশ্রমের ইউনিট 1-এর প্রথম সামনে থেকে ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সব পতাকা টাঙানো রয়েছে অস্তরাগ বৃদ্ধাশ্রমের। আমি একদম বৃদ্ধাশ্রমের সামনে চলে এসেছি। এই বৃদ্ধাশ্রমের সামনে থেকে আপনাদের ছবিটা দেখাচ্ছি, তাহলে আপনাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে বৃদ্ধাশ্রমের পরিবেশটা কীরকম। তিনতলা বৃদ্ধাশ্রমের এই বাড়িটির সামনের নকশা সত্যি মনোমুগ্ধকর। সুশৃঙ্খল স্থাপত্য, পরিপাটি পরিবেশ আর নান্দনিক ডিজাইনের ছোঁয়ায় জায়গাটি যেন শান্তি আর আপনজনের অনুভূতি এনে দিচ্ছে। এখানে প্রবেশ করলেই মনে হবে এ শুধু একটি আশ্রয় নয়, বরং ভালোবাসা, যত্ন আর মর্যাদার এক নিঃশব্দ প্রতিচ্ছবি। বাড়ির সামনে ছোট ছোট টবে বাহারি গাছ লাগিয়ে জায়গাটি আরও সুন্দর করে তুলেছে। বৃদ্ধাশ্রমের মূল প্রবেশদ্বারে কোলাপসেবল গেট দেওয়া। বৃদ্ধাশ্রমে প্রবেশ করি প্রথমে ছোট একটি বৈঠকখানা, দুই পাশে অতিথিদের বসার সোফা। ঘরের কোনায় বুক শেলফে নানা বই রাখা আছে, দেখে মনে হচ্ছে একটি মিনি লাইব্রেরি।
ঘরের অন্য কোণায় রিসেপশন ডেস্ক, বৃদ্ধাশ্রমে আসা মানুষদের সাথে কথা বলার জন্যে। রিসেপশন ডেস্কের পেছনে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটি তৈলচিত্র, যা এই ছোট ঘরে এক আলাদা আবহাওয়ার সৃষ্টি করেছে। ঘরের উল্টো দিকের দেওয়ালে আরও ওয়াটার ফিল্টার লাগানো। ওয়াটার ফিল্টারের তলায় তামার পট রাখা আছে, তাতে আরও ওয়াটার ফিল্টার থেকে পরিশুদ্ধ জল রাখা হয় ও ট্যাপের মাধ্যমে নেওয়া হয়। আমি প্রবেশ করেই এই যে বৃদ্ধাশ্রমের যে মালিক কর্ণধার, ওনার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আপনি নমস্কার। নমস্কার। এটা এই প্রাইভেট লিমিটেড কোম্পানি দ্বারা পরিচালিত। এই কোম্পানির আমি একজন ডিরেক্টর। আচ্ছা, এর নাম হচ্ছে অস্ত্ররাগ ওল্ড এজ হোম, অস্ত্ররাগ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেড। আচ্ছা, এই যে বৃদ্ধাশ্রমে এখন মোটামুটি দেখে তো মনে হচ্ছে বিল্ডিংটা বাইরে থেকে খুব নতুন। হ্যাঁ, নতুন। এখন মোটামুটি কতজন বোর্ডার আছে? এখন আমাদের বর্তমানে 3 জন আবাসিক আছে। আচ্ছা, 3 জন আবাসিক আছে। আর মোটামুটি এখানে সবই সিঙ্গেল রুম আর সিঙ্গেল আর কাপল, মানে কোনো ডরমেটরি না, নো ডরমেটরি, কোনো শেয়ারিং রুমও নেই, ডরমেটরি নেই। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে আগে এই আপনাদের বৃদ্ধাশ্রমটা দেখে নিই, আমার দর্শকদের দেখাই, তারপর সব শেষে আমি আপনার সঙ্গে একবার কথা বলে নেবো, ডিটেলস আমি আলোচনা করে নেবো এই বৃদ্ধাশ্রমের কি কি ফেসিলিটিস এবং কিভাবে এখানে অ্যাডমিশন নিতে হবে, কি কি ডিপোজিট দিতে হবে, সবকিছু আমি লাস্টে আলোচনা করব। ঠিক আছে, ঠিক আছে। আমি যা দেখে বাইরে থেকে মনে হচ্ছে এটা খুব প্রিমিয়াম টাইপ বৃদ্ধাশ্রম। এই ঢুকেই ডান দিকে একটা রুম, এখানে সিঙ্গেল একজন থাকেন বোর্ডার, এখানে সবই সিঙ্গেল আর কাপল রুম। দিদি ভাই আসবো? আমি এখানে এসেছি এই যে বৃদ্ধাশ্রমের ব্যাপারে একটুখানি আমার যে দর্শকদের জানানোর জন্য যে এই বৃদ্ধাশ্রমটা কিরকম, তাই জন্য এই জানার আগে কিন্তু সর্বপ্রথম হচ্ছে যারা থাকেন তাদের সঙ্গে কথা বললে বোঝা যাবে যে এই বৃদ্ধাশ্রমটা কিরকম। কেননা যে মানুষ আসবেন তারা চাইবে যে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা। আমার সঙ্গে কথা বলা মানে বুঝে যাবেন যে আমার দর্শকদের সঙ্গে আপনি কথা বলছেন। দিদি, তাহলে আমি একটু বসবো এখানে? হ্যাঁ, অবশ্যই, তো বসার জায়গা আছে তো। আচ্ছা আচ্ছা, বসে আপনার সঙ্গে একটু কথা বলে নিই। হ্যাঁ, আপনি এখানে কতদিন আছেন? 5 মাস হচ্ছে যাচ্ছে। 5 মাস পুরো হয় না, 5 মাসের কাছাকাছি। 5 মাস? হ্যাঁ। আচ্ছা, তার মানে 5 মাস আপনার দেখে তো মনে হচ্ছে ভালোই আছেন আপনি। খুব ভালো আছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো কিছু জিনিস আমি জিজ্ঞেস করছি যে আপনার এখানে কলকাতা শহরে কেউ আছেন? হ্যাঁ। কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি তারকেশ্বর, আমার কলকাতায় এই বেহালায় 55 তলায়। হ্যাঁ, ওখানে আমার এক মেয়ে আছে, জোকায় এক মেয়ে আছে। আচ্ছা, 2 মেয়ে আছে। হ্যাঁ, আর ছেলের বাড়ি আছে মঙ্গলম পার্কে, কিন্তু ছেলে এখানে থাকে না, ছেলে বোম্বে থাকে। বোম্বে থাকে? হ্যাঁ। তার মানে আপনি ছেলে বাইরে থাকে আর মেয়েদের বিয়ে হয়ে গেছে বলে আপনি এখানে চলে এসেছেন? ছিলুম ওখানে, আর এখন আর পর বয়স হচ্ছে তো। আচ্ছা, আর মেয়েদেরও বয়স হচ্ছে। ছেলের কাছেও ছিলুম, মেয়েদের কাছেও ছিলুম। এখানে ভালো জায়গা, এখানে মনে হয় না যে আমি আশ্রমে আছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খুব ভালো লোক, খুব ব্যবহার ভালো, যা খেতে চাইবে তাই খেতে দেবে। তার মানে আপনি আপনার পছন্দ মতো খাবার? হ্যাঁ, পছন্দ মতো খাবার পাই। যেমন আমার এখন শরীর তো খারাপ, আমার পছন্দ মতো করে দেবার খুব চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি এখানে এসেছেন মানে নিজের স্ব-ইচ্ছায় এসেছেন? আমি স্ব-ইচ্ছায় একদম। হ্যাঁ হ্যাঁ, আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে। কেন বলুন তো? আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনি স্ব-ইচ্ছায় এসেছেন। হ্যাঁ, আমার সবাই একা একা হয়ে গেছে, মেয়েরা একা একা হয়ে গেছে, ছেলে একা, আর বয়স হয়ে গেছে তো তাদেরও তো শরীর খারাপ হবে এরকম একা এত বয়সে। ওই জন্যই এরকম জায়গায় এসেছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি এখানে এসেছেন স্ব-ইচ্ছায়? আমি স্ব-ইচ্ছায় এসেছি। আচ্ছা আচ্ছা, তার মানে এই স্ব-ইচ্ছায় আসারটা কথাটা শুনে কিন্তু খুব ভালো লাগছে। কেন বলুন তো? অনেকের একটা ভাবনা থাকে বৃদ্ধাশ্রম মানে অনেক মানে কোথাও থাকার জায়গা নেই, কেউ দেখার নেই, তাই জন্য চলে, সেরকম কিছু নেই। আচ্ছা আচ্ছা, এখানে আপনাদের খাওয়ার কিরকম সিস্টেম? মানে এই যে বৃদ্ধাশ্রমে খাবার মানে সকাল থেকে রাত অবধি আপনারা খাবারটা কিভাবে, আপনি যা বলেন তাই রান্না করে দেন? কি কি খান সকালবেলা মোটামুটি? আমি তো ভেজ খাই না। ও, আপনি ভেজ খান? আচ্ছা।
আমার শুধু পেঁয়াজ পর্যন্ত চলে না, ও পেঁয়াজ চলে না? ডিম, মাছ, মাংস, পেঁয়াজ ওসব কিছু চলে না। মশলা কম লাগে, সেদ্ধ করে দিলে হবে, আমার ভাত নরম হবে। ওহো, তার মানে আপনার আপনার ভাত নরম, তারপর সেদ্ধ খাবার, হ্যাঁ। আর মানে আপনি যেরকম ভাবে বলে দেন ঠিক সেইভাবেই মানে রান্না করে দেন। তোমার সেইভাবে করে তোমার রাঁধুনি তো আবার একটু উল্টো পাল্টাও হয়ে যায়। আচ্ছা, মানে সেটা আপনি বলে দেন, বললে আবার ওটাকে ঠিক করে। হ্যাঁ হ্যাঁ। সকালে মোটামুটি কি খান আপনি? সকালে আগে তো মধুর জল, পাতিলেবু মধুর জল খাচ্ছিলাম, হ্যাঁ। এখন কচিলা মিজরি হয়, মেথি মেথি মিজরি হয়, আচ্ছা। ওইসবের জল, বাতাসার জল। মানে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আগে জল হবে, তারপরে চা বিস্কুট হবে। আর চা বিস্কুট মানে দুধ চা না লিকার না, চা? আমি লিকার চা খাই। লিকার চা। লিকার চা যেমন বিস্কুট আমার পছন্দ, যেটা আমার চলবে সেটা বলে দিলে সেটা এনে দেবে। আচ্ছা আচ্ছা আর তারপরে টিফিনের বেলা জিজ্ঞেস করবে কি খাবেন। আচ্ছা, মোটামুটি টিফিন কি খান আপনি? আমার বেশিরভাগ মুড়ি খাই, আমার অন্য কিছু সহ্য হয় না। ও, অন্য কিছু সহ্য হয় না? না, ওই মুড়িতে যা একটু পাতলা তরকারি করে দেবে, কি সুজি করে দেবে, এরকম। আমিও তো সকালে মুড়ি খাই। আমারও তো বয়স হয়ে গেছে, আমিও মুড়ি খাই, কেননা মুড়িটা এমন একটা জিনিস না সহজে হজম হয় না। হ্যাঁ হ্যাঁ। আর তারপরে তারপরে দুপুরবেলা খাবার খান? দুপুরবেলা ওই তাই, আমার একটা ঝোলের সঙ্গে একটা কিছু তরকারি, কি ডালের সঙ্গে একটা কিছু তরকারি, ওই একটা কি হয়তো ভাজা, কি সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ঝিঙে সেদ্ধ, পটল সেদ্ধ, বেশিরভাগই পেঁপে সেদ্ধ খাই, কুমড়ো সেদ্ধ, কুমড়ো ভাতে। কুমড়ো ভাতেতে পেঁয়াজ টেয়াজ মাখেন? না না, ও আপনি তো নিরামিষ বলছেন। ও খালি জাস্ট হ্যাঁ, সেদ্ধ করে একটু সামান্য অল্প নুন তেল দিই। অল্প নুন দিন। আচ্ছা আচ্ছা। আর আমি নিরামিষ খাই, আমাকে ছানা দেয় মাঝে মাঝে, অনেকে পনির দেয়, আচ্ছা। তারপরে ডাবের জল আছে। আর আর এই যে বিকেল বেলা আবার চা বিস্কুট খান? হ্যাঁ, সন্ধ্যের সময় খাই চা বিস্কুট। আর আর রাত্রে আমার অন্য কিছু হয়, দুধ কমপ্লেক্স, নাহলে দুধ মুড়ি। আচ্ছা, দুধ মুড়ি না তো? দুধ কমপ্লেক্স, হ্যাঁ। আমার যদি কোনোদিন মন যায়, তাহলে হয়তো যদি শরীর ভালো আছে, একটু হয়তো দুধ সুজি করে দিল। আচ্ছা, আচ্ছা। আর টিভি দেখেন? টিভি রয়েছে তো? টিভি তো রয়েছে, ইউটিউবেও তো চালাতে পারি না, ওরা সব যারা আছে কাজের ওরাই চালিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আপনার তো রুম মানে ঘরটা দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, ঘরটা দেখি মানে একদম খুব ঠান্ডা লাগছে ঘরটা। আচ্ছা আচ্ছা। আমরা নিজের ঘরেই বাস করছি, হ্যাঁ। আমার জামা কাপড় কেচে নিয়ে যায়, কেচে দিয়ে শুকুন এখানে রেখে দিয়ে যায়। ওটা মানে আপনার কাচাকুচিও আপনাকে কিছু করতে হয় না, সবই এনারাই করে? ঘর পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা। হ্যাঁ, আপনার ঘর তো দেখি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর নতুন ঘর তো, এই তো আমি প্রথম এসেছি সবার প্রথম। আচ্ছা আচ্ছা। তাও 5 মাস হয়ে গেল আপনার, 5 মাসের পরও আপনি বলছেন ভালো, মানে খুবই ভালো। তার মানে আপনার মোটামুটি যেরকম শরীরের কন্ডিশন, সেই বুঝে আপনি যেরকম খাবার বলেন সেই রকম খাবার দেন। খুব ভালো লাগে। আর আপনার বাড়ির লোকেরা দেখা করতে আসেন? মেয়েরা আসে, এখানে আছে, মেয়েরা আসে। মেয়েরা আসে। আর এমনি টেলিফোনে কথা হয়? হ্যাঁ, আমার ফোন আছে, আমার মাস ফোন আছে। আচ্ছা আচ্ছা, ফোন আছে। আর 40 বছর নিরামিষ। 40 বছর ধরে নিরামিষ। নিরামিষ খাচ্ছেন বলে কিন্তু শরীরটা এখনো ঠিক আছে কিন্তু। আর আলমিরাতে কি কি আছে আপনার? সব জামা কাপড় আছে। শীতের গায়ে ঢাকা দেবার আছে, জামা কাপড় আছে। আপনার এই 5 মাসে ভগবানের দয়ায় কোনো শরীর টরীর খারাপ করেনি না কোনো? মোটামুটি একটু একটু হচ্ছে, অল্প অল্প হচ্ছে। একবার চোখের অসুবিধা হয়েছিল। আচ্ছা আচ্ছা। মেয়ের বাড়ি যে মেয়ের ঘরে ছিল, 10-12 দিন থেকে চোখ দেখিয়ে এলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও চোখ দেখিয়ে এলেন? চোখ দেখিয়ে চশমা পাল্টে এলো। আচ্ছা, যখন মেয়ের বাড়ি যেতে হয় তখন কি এখান থেকে আপনাকে কোনো কিছু চিঠি চাপাটি করতে হয় না? এমনি মেয়েরা এসে যারা এরাই গাড়ি করে আমাকে দিয়ে এসছে, আবার এরাই নিয়ে গাড়ি করে দিয়ে এসেছে, আবার গাড়ি করে নিয়ে এসেছে। আচ্ছা। আর ওখানে মেয়ের ঘরে ছিল, মেয়ে ডাক্তার দেখিয়েছে। এখানে একবার ডাক্তারখানায় নিয়ে যেয়ে দিয়ে এসেছিল, মেয়ে ডাক্তারখানায় এসেছিল। আচ্ছা। ওখানে তারপর থেকে চোখ দেখিয়ে আবার এসেছি। এই কদিন শরীর খারাপ হচ্ছে, এবার ডাক্তার আসবে। আচ্ছা আচ্ছা। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ডাক্তার খাবার একটু এদিক ওদিক হলে শরীরটা খারাপ হয়। খাবার একটু, এখন বয়স হলে তো ওই একটাই ব্যাপার না, বয়স হলে মানে মানুষের বয়সটাই হচ্ছে মেন ফ্যাক্টর। বয়সের সঙ্গে যদি ঠিক মতো খাওয়া দাওয়াটা না পড়ে না, তখন আমি আর বুঝতেও পারি না যে কোনটা খেলে আমার সহ্য হবে। আমি খেয়ে দেখছি এটা তো অসুবিধা হচ্ছে, ওটা তো অসুবিধা হচ্ছে, এরকম। তাহলে সেই বুঝে আপনি খাওয়া দাওয়া করবেন। তবে আমি জেনারেলি দেখেছি হালকা খাবার খেলে, মুড়ি টুড়ি খেলে, মুড়ি, তারপর একটু ছানা, একটু দুধ, একটু এরকম। তা অনেকের আবার দুধ সহ্য হয় না। আমার দুধটা সহ্য হয়, আমি রাত্রি একবার খাই। আচ্ছা, রাত্রে। তার মানে আপনার দিন ভালোই কাটছে। এই পরিবেশটা কিন্তু খুব ভালো। পরিবেশটা খুব ভালো না?
ভালো, হ্যাঁ, মানুষগুলো খুব ভালো, মানুষগুলো খুব ভালো। খুব ভালো। কেননা দেখুন, আমাকে অনেকে বলে যে আপনি ভিডিও করছেন, ওনারা বলবেন ভালো, কিন্তু মানুষের যে ভালো বলার ব্যাপারটা, এই আপনি যে মন থেকে ভালো বলছেন, হ্যাঁ। সেটা কিন্তু আমি বুঝতে পারছি। এটা কিন্তু এইরকম কৃত্রিম ভালো নয় কিন্তু। আমার এত ভালো লাগে যে খাওয়া দাওয়াটা একটু এদিক ওদিক হলে পরে আমি সেটা মানিয়ে দিই। আচ্ছা। হ্যাঁ, ওরা চেষ্টা করে, কিন্তু রাঁধুনির ব্যাপার তো। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। হ্যাঁ। আরে বাড়ি দেখুন না, আমার মিসেস প্রত্যেক দিন কি এক রান্না তো করতে পারে না, হ্যাঁ। কোনোদিন খারাপ হয়ে গেল, হ্যাঁ। কোনোদিন ভালো হলো, তো এটা অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে। হুম। আর আপনাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা দেখে খুব ভালো লাগছে আমার। আশ্রম বলে মনে হবে না। না না, এখানে যে একটা আর বৃদ্ধাশ্রম বলে একটা মনে হচ্ছে বাড়ি, হ্যাঁ, একটা বাড়ি আমি যেন আছে। কোনো বাড়িতে এসেছি। আমি মেয়েরা বলে, আমার আত্মীয় স্বজন ফোন করে, খবর নেয়, আমি বলছি আমি বৃদ্ধাশ্রম বলে মনে হয় না আমি কোনো বাড়িতে এসেছি। বাড়িতে এসে এইটাই হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ। খালি একটুখানি কি যে যেটা সত্যি কথা, একটু অর্থ বল থাকতে হবে, একটু অর্থ থাকলেই আপনার আরাম, এই হচ্ছে ব্যাপার। এখন তো ওদের ওনাদের লোক আয়ার দরকার, ঘরে আয়া আছে। হ্যাঁ। আমি নিজেরটা নিজে পারি বলে আমার হয় না দরকার, আচ্ছা আচ্ছা। আমার আলাদা করে আয়া রাখতে হবে। যদি সেরকম হয় আয়া রাখতে হয়, যদি শরীর সে তো নিশ্চয়ই। বেশি কিছু ডাক্তারি খরচ হলে সেটা আমাকে আলাদা করে আবার দিতে হবে। ঠিক। দিদি ভাই রুমটা একবার দেখিয়ে দিই, খুব সুন্দর রুম। এটা খুলে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি খুলছি। আপনি তো, আপনার সঙ্গে কথা তো, এই ঘড়ি আছে, আয়না আছে, একটা সেলফ টাইপ সেন্টার টেবিল আছে, এলইডি টিভি আছে, সুন্দর আলমিরা একটা আছে, দেখুন আলমিরার সামনেটা কত ডিজাইন করা, সুন্দর আলমিরা আছে। আর ঘরটা খুব ঠান্ডা, একটা টেবিল কাম র্যাক আছে, এই দেখুন, 3টে চেয়ার আছে, একটা কাপড় জামা রাখার র্যাক টাইপ আছে, বাইরে ব্যালকনি আছে। দেখছি এই একটা টেবিল আছে, টেবিলে দিদি ভাইয়ের গোপালকে রাখা আছে, চশমা, দিদি ভাইয়ের গুরুদেবের ফটো, একটা স্মার্টফোন আছে, উনি স্মার্টফোনে কথা বলেন মেয়েদের সাথে। আর এই হচ্ছে সিঙ্গেল বেড কিন্তু একটু বড়, 4x7 যতদূর মনে হচ্ছে। আর দিদি ভাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন রুমটা কিন্তু। আর এখানে একটা বারান্দা আছে, বারান্দাটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, সুন্দর বারান্দা। ও, বারান্দাটা দিদি একদম সামনে দেখুন, বাইরে সুন্দর বারান্দা, সামনে মাতাজির আশ্রম, শান্ত মনোরম পরিবেশ, খুব ভাল লাগছে কিন্তু। আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সব রকম কোয়ালিটির বৃদ্ধাশ্রম দেখানোর চেষ্টা করব। কেন বলুন তো, সব মানুষের কিন্তু আর্থিক অর্থবলটা কিন্তু সেম নয়, কারুর বেশি কারুর কম। সুতরাং যাদের একটু বেশি আছে তাদের জন্য একরকম ক্যাটাগরি, যাদের একটু কম আছে তাদের জন্য অন্যরকম ক্যাটাগরি। তাই জন্য আপনারা সব বৃদ্ধাশ্রমগুলোই কিন্তু আমার ভিডিওতে দেখবেন, দেখার পরে আপনারা চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নেবেন কোথায় আপনারা থাকবেন। তাহলে দিদিভাই, তাহলে আমি এবার ঘুরে ঘুরে দেখি। মোটামুটি 3জন বোর্ডারের ভেতর একজন বোর্ডারের সঙ্গে আমি ডিটেলসে কথা বলে নিলাম, আর তার কথার মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছেন এই বৃদ্ধাশ্রমের ব্যাপারটা। চলুন এবার অন্য ঘরগুলো আমি দেখান। দাদা আছেন, দাদার সঙ্গে আমি যাই। আচ্ছা, এই যে রুমটার পরে এইখানে এই যে একটা মেডিকেল ইউনিট আছে। আচ্ছা, মেডিকেল ইউনিট, এইটা হচ্ছে একটা ছোটোখাটো মেডিকেল ইউনিট রাখা আছে। এখানে অক্সিজেন সিলিন্ডার, তারপর ওয়েট মেশিন, তারপর প্রেশার মাপার মেশিন, তারপর অক্সিমিটার, সব কিছুই অ্যাভেলেবেল আছে, যেটা একদম প্রিলিমিনারি প্রথম পর্যায়ে মানুষকে দেখার জন্য যে কতটা অসুস্থ। আর আচ্ছা, এই যে রেখেছেন এর জন্য দেখার লোক আছে? নার্স আছে, আমাদের 24 ঘন্টা নার্স থাকে। আচ্ছা, 24 ঘন্টা নার্স থাকে। নার্স তার মানে প্রথম ধাক্কাটা নার্স দেখে হ্যাঁ। তারপর বুঝবেন যে কিরকম। তারপর আমাদের কনসালটেন্ট ডাক্তারবাবু আছেন, আচ্ছা আচ্ছা। ডক্টর দেবজিৎ দাস, আচ্ছা, ওনার সঙ্গে কথা বলে তারপর যদি মনে হয় হসপিটালে যায়। ঠিক আছে। এই ইউনিটের নিচে আছে, মেডিকেল ইউনিটের পাশেই হচ্ছে আমাদের একটা সিঙ্গেল রুম। আচ্ছা, এই একটা সিঙ্গেল রুম। আচ্ছা আচ্ছা, এই সিঙ্গেল রুমের কিন্তু অ্যাটাচ টয়লেট নেই, এই সাইড বাথ, হ্যাঁ, ওনার ঠিক। জন্য এইটা। আচ্ছা, এই যে অ্যাটাচ, এই যে রুমটা দেখছেন, এই রুমে কিন্তু সবকিছুই
সেম আছে, যেটা আমি এই দিদিভাইয়ের আগের রুমটা দেখলাম, কিন্তু এর ভেতর একটাই খালি ডিফারেন্স যে এর অ্যাটাচ টয়লেট নেই। এই টয়লেটটা কিন্তু একটু বাইরে সাইড বাথ। সাইডে, কিন্তু ওই টয়লেটটা কিন্তু ওনার জন্য মানে ওনার জন্য, অন্যরা কেউ ব্যবহার করবেন না। এই দেখুন সাইডে, সাইডে যেহেতু জায়গা কনস্ট্যান্টের জন্য অ্যাটাচ করা হয়নি। তো ওই রুমটা দেখলে রুমটা থেকে বেরিয়েই এইটা হচ্ছে সাইড বাথ, সাইড টয়লেট। তার মানে এই টয়লেটটা কিন্তু ওনার জন্যই, হ্যাঁ। অন্যরা কেউ ব্যবহার করবেন না, কিন্তু এটা রুম থেকে জাস্ট বেরিয়েই। তাহলে মোটামুটি এই একটা রুম দেখলেন যেটা সাইড টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেট নয়। আর দিদিভাই যেটা দেখালাম সেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এই একটা রুম আছে, এইখানে একটা রুম আছে, এটাও সাইড বাথ। এটা হচ্ছে যে টয়লেট নেই, কিন্তু Side টয়লেটটা হচ্ছে side সাইড bath, just side bath। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আলো দিয়ে ফেললাম। দাঁড়ান। এই দেখুন, এই হচ্ছে টয়লেট, ইন্ডিয়ান আছে আর ওয়েস্টার্ন আছে। মোটামুটি পরিষ্কার, যেহেতু লোক নেই বলে এখনো পরিষ্কার হয়নি, পরিষ্কার করে দেওয়া হবে যদি লোক আসে। হ্যাঁ। আর এই যে টয়লেটটা, সেই টয়লেটটার যারা থাকবেন এই রুমে সাইড বাথ। সাইড। আচ্ছা, একটা জিনিস আমার জানার ছিল, এই ধরুন এটা তো 4 ফুট বাই 7 ফুটের খাট, হ্যাঁ, এনার আলমারিটা বাইরে আছে। হ্যাঁ ঠিক আছে, 4 ফুট বাই 7 ফুটের খাট। এমন তো হতে পারে যে এই 4 ফুট বাই 7 ফুটের খাটে কাপল থাকতে ইচ্ছুক হয়, তাহলে থাকলে হচ্ছে বিবেচনা করা যাবে, বিবেচনা করা যাবে। তার জন্য রেটও একটু কমবে। মানে যদি, কিন্তু আপনাদের রুমগুলো দেখছি যদি দেখুন বৃদ্ধরা যখন থাকবেন না, তাদের বেশি বড় ঘর দরকার নেই, তাদের ছোট একটু ঘর হলে অ্যাডজাস্টমেন্ট করে থেকে যেতে পারে। মানে সেই রকমও সেটা আপনার সঙ্গে কথা বলতে হবে, সেরকম সিস্টেম আছে। ঠিক আছে, মানে মোটামুটি সবকিছুই অ্যাভেলেবেল আছে এখানে। ঠিক আছে। আপনাদের এখানে লিফট সিস্টেম নেই? লিফটের প্রভিশন আছে, লিফট হবে আগামী দিনে হবে, কিন্তু এখন নেই, এখন বর্তমানে নেই। তার মানে এখন যদি কেউ অসুস্থ হয় তাকে ধরে ধরে তুলে নেওয়া যাবে। ঠিক আছে, চলুন তাহলে মোটামুটি আমি দোতলায় রুমটা দেখি। একজনের সঙ্গে তো কথা হলো মোটামুটি। আমার ব্যাগটা নিচে রয়েছে, কোনো অসুবিধা কিচ্ছু নেই। এটা হচ্ছে আমাদের ডাইনিং করা হয়েছে, এটা ডাইনিং। এখানে আমাদের রুম আছে, সেটাকে ডাইনিং স্পেস। এটাতে আমাদের কেউ রূপোর থালা গ্লাস সেট আছে, যারা প্রথম দিন আসে তারা এই রূপোর থালা গ্লাস বেটে আমরা খাইয়ে তাকে সম্বোধন করি। আচ্ছা আচ্ছা। কাঁসার থালা গ্লাস সেট আছে, রেগুলার খেতে পারে। আচ্ছা, কেউ যদি বলে আমরা রেগুলার রূপোর থালা গ্লাস বেটে সেটা খাবো, তারও ব্যবস্থা আছে, একটু রেটটা বাড়বে। আচ্ছা, মানে প্রথম দিন রূপোর থালা দিয়ে আপনারা অভ্যর্থনা জানান, তাই যে মানে স্বাগতম। আচ্ছা, এইটা দিয়ে খাওয়া দাওয়া হয়। তারপরের দিন, তারপর থেকে কাঁসার থালবাটি বা স্টিলের, যেটা দেখো বৃদ্ধাশ্রমে যারা আসে বা আশ্রমে যারা আসে তারা মোটামুটি স্টিলের বাসনেই খাওয়া দাওয়া করে। এটা জাস্ট একটা আপনি ওনাদের সম্মান জানানোর জন্য। সম্মান, কাঁসার থালা সেও খেতে পারে, রেগুলার সব করা আছে। যারা কাঁসার থালাতে খেতে চায় তারা খাবে, ঠিক আছে, একজন্য কোনো এক্সট্রা কেবলমাত্র রূপোর থালা থাকলে এক্সট্রা পয়সা হয়। এইটা হচ্ছে মানে যারা ধরুন এখানে এসে খেতে পারে, আর যারা ধরুন রুম সার্ভিসের ব্যবস্থা, তার জন্য এক্সট্রা কোনো পয়সা। আপনাদের রান্নাঘর কোনটা? রান্নাঘর উপরে, আগে এইখানে একটা আবাসিক আছে। আচ্ছা, এখানে এই আবাসিকটা, এই মাসিমা এই ঘরে থাকেন, ওনার জন্য আয়া থাকেন 24 ঘন্টা। আমি কি আসতে পারি? তো এখানে এসেছি যে আপনার আমি বসবো? আচ্ছা, এবার বলুন তো যে আপনি এখানে কতদিন হলো? 3-4 মাস। 4 মাস। আমি খুব ভালো আছি। যেখানে ছিলাম সব জায়গায় কেউ করছে না, অ্যালাউ করছে না। এইখানে সব থেকে ভালো আছে আমি। না, মোটামুটি আপনার এখানে এই কলকাতা শহরে কেউ আছে? হ্যাঁ, কি আছেন? আমার ছোট ছেলে আছে অঞ্জন দত্ত, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। আচ্ছা, আর বড় ছেলে ফরেন জাহাজে ক্যাপ্টেন। আচ্ছা আচ্ছা, তার মানে নেভিতে কাজ করে, মানে মার্চেন্ট নেভি, ফরেন জাহাজে ক্যাপ্টেন। আচ্ছা আচ্ছা। আর এই হলো নিজের অফিস। আচ্ছা, ছোট ছেলে। আচ্ছা আচ্ছা, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার।
মেয়ে নেই? আচ্ছা, 2 ছেলে তার মানে। হ্যাঁ আপনি মা তারামের ভক্ত মনে হচ্ছে। তাই হ্যাঁ? জন্য বাঁধিয়েছি। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে খাওয়া দাওয়া কিরকম লাগে? বলছি খেয়ে পারি না, বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়? বেশি হয়ে যায়, আচ্ছা আচ্ছা। এত খাওয়া দাওয়া দেয়। আবার মানে- কি সব জিজ্ঞেস করে করে খেতে দেয় না, মানে যেটা আপনার মনে হবে সেই রকমই খাবার দেওয়া? তাই দেয়। আচ্ছা আমি যেটা বলবো সেটাই দেয়। এই তো একটু আগে ডাব দিয়ে গেল। আচ্ছা, ডাব দিয়ে গেল। হ্যাঁ, ফল দেবে, সবই দেয়। সকালবেলা আপনি কি খান জল খাবারে? মোটামুটি চা বিস্কুট তো খান সকালে উঠে? সকাল দেয়, পরে টিফিন দেয়, ঠিক নানান আছে। রকম দেয়। মানে টিফিন আপনি কি কি খান? ও লুচি দিয়েছে, তার মানে আপনি একটুখানি ভাজাভুজিটা খেতে ভালোবাসেন। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আপনি খেতে ভালোবাসেন বলি আপনার চেহারা এত মোটা। আমার 80 বছর বয়স। 80 বছর? আমার বড় ছেলের 62 বছর বয়স। ও, তার মানে বড় ছেলে তো আমার থেকে একটু ছোট তার মানে। ওর 62। আপনার দেখে তো মনে হচ্ছে না 80 বছর বয়স। হ্যাঁ 80 বছর। তা আপনি এই লুচি পরোটা খেয়ে 80 বছর অব্দি তো মোটামুটি সুস্থ। তো ওইটা খেয়ে অভ্যাস না আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। খাসি মাংস সপ্তাহে হ্যাঁ, আপনি খাসির মাংস খান? ওইটা আমি খুব ভালোবাসি। আর আমি তো আজ 10 বছর হলো খাসির মাংস কি জিনিস জানি না। আমি খুব ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি। ফার্স্ট কোয়ালিটি দেরাদুন রাইস বা ইন্ডিয়া গেট। সব সব। ইনি নরমাল চাল খান না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। স্পেশাল আসবে। তাহলে তো আমার তো মনে হচ্ছে আপনি বাড়ি থেকে এখানে ভালো আছেন। হ্যাঁ, হ্যাঁ বাড়ি থেকে কি, ওই 3 বোন আছে, তাদের সংসার আলাদা। আচ্ছা। আর ছোট ছেলে এখানে থাকে, থাকে না, থাকে। ও বউ খুব সুবিধা না, পছন্দ করে না আমাকে। একটু পাখাটা বন্ধ করতে পারবে? ওই সাউন্ডটা দিদি ভাই শোনা যায়। হ্যাঁ, ছোট ছেলের বউ পছন্দ করে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর বড় ছেলে সে ভালোবাসে, সে সব করে। আচ্ছা। সে আসে, সে আমাকে তো যখন চলে গেল জাহাজে, তার 2 দিন আগে আমাকে সব গুছিয়ে টুচিয়ে দিয়ে, টাকা পয়সা দিয়ে, সব দিয়ে গেছে। আচ্ছা, আসার কথা এই মাসে। তার মানে আপনি এখানে বসে বসে দিন গোনেন কখন আপনার বড় ছেলে আসবে। হ্যাঁ, হ্যাঁ। তার বলি আহ, ছোট ছেলে আসেও না, ফোনও করে না, না ঠিক আছে। এখানে থাকে। অ্যাকচুয়ালি সবাই জানেন তো, সবাইয়ের কর্মক্ষেত্রে এমন একটা ব্যাপার আছে না। ছোট ছেলে আমাকে প্রচুর ভালোবাসতো। আচ্ছা হ্যাঁ, খুব ভালোবাসতো 2 ছেলে। আচ্ছা, এখনো ভালোবাসে, কোনো চিন্তা নেই। হ্যাঁ। সন্তান মাকে ভালোবাসবেন এ কখনো হতেই পারে না। তাহলে আপনি মোটামুটি এখানে ভালো আছেন। মোটামুটি না, ভালোই আছে, এর মধ্যে ভালো আর কোথাও থাকতে পারবো না। তাহলে আমি সত্যি একদম একদম মন থেকে বলছি, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি মন থেকে। হ্যাঁ, আমি তো ইয়ং ছেলে না, আমি বয়স্ক মানুষ, আমারও মনের ভেতরও আপনাদের মতোই মনের চিন্তা। একটু আপনি সত্যি, আমার ছেলের মতো তো। হ্যাঁ ছেলের মতো ধরে নিন যে হ্যাঁ হ্যাঁ। ছেলে 62, আর আপনার কত বললেন? আমার এখন 65 66, 3 বছর। 3-4 বার। আমার দর্শকদের আমি বলতে পারি এই বৃদ্ধাশ্রম খুব ভালো। সবাইকে বলবে, সত্যি কথা বলতে কি আছে? ব্যাস এই হচ্ছে মিথ্যে ব্যাপার। কথা তো না। এটাই কেন আমি যা বলছি সত্যি বলছি। কেন বলুন? ওনারা আমাকে আমি যা বলবো তাই করে, তাই করে। তাই করে। আচ্ছা হয়তো বলুন একটু ফল দিয়ে গেছে, আমার একটু আগে ডাব দিয়ে গেল, তারপরে আমি যা বলবো তাই দেয়। তার মানে আমার দর্শকদের আমি একদম হ্যাঁ। চোখ বন্ধ করে বলবো হ্যাঁ। যে এই অস্তরাগ বৃদ্ধাশ্রমে আপনাদের যদি একটু অর্থ থাকে, আপনারা এসে কিন্তু আনন্দে থাকতে পারেন, তাই তো? সত্যি আমি খুব আনন্দে আছি কিন্তু। ব্যাস, এটাই হচ্ছে- আমার বোনেরা জিজ্ঞেস করে, আর না এরকম আনন্দে কোথাও থাকবে না। আর সবার বাড়ি গেলে তো বোঝা, বোঝা, এই হচ্ছে বোনদের বাড়ি, ভাইদের ছেলের বাড়ি সব বোঝা আমি। বোঝা। তার থেকে আমি এখানে আরামে আছি। এই দেখুন না, আমরাও এখন চিন্তা ভাবনা আস্তে আস্তে শুরু করে দিয়েছি যে আমার স্ত্রী আমি যে আমরা ভালো থাকতে থাকতে কোনো বৃদ্ধাশ্রমে চলে যাবো, তাহলে কি হবে, নিজের মনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট এর করে। মতো সুখ তার নেই, সুখ নেই না? আর কোথাও সুখ পাবেন না। আপনি ভাড়া করে থাকুন না, আপনাকে বাজার করতে হবে, বর্ষা বৃষ্টি রোদ্দুরে, আপনাকে সব কিনে খেতে হবে, রান্না করতে হবে, সমস্ত কাজ করতে হবে। এ তো তা না, টাকা পেলাম, খাবার মুখের পড়া দিয়ে গেল, সমানে খাবার দিয়ে যাচ্ছে, আর এত বেশি দেয়, মানে এক এক সময় বেশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। জানি না অন্য কোথায় কিরকম, এইখানে খুব করে এটা জানি, আচ্ছা, কারণ আমি নিজে থেকে তো বুঝতে পারছি, সেই জন্য। আপনার নাম কি? মিনতি দত্ত। মিনতি দত্ত। আপনার বাড়িটা কোথায় বললেন? মানে আমার রবীন্দ্রনগরে আমার বিরাট বাড়ি,
তার মানে আপনার বাড়ি ছিল রবীন্দ্রনগর। রবীন্দ্রনগর পান্না মিল আছে না, হ্যাঁ। সিদ্ধেশ্বরী কালী মন্দির, আচ্ছা ওই সুজা মায়ের দিকে লাগে, আচ্ছা, অটো করে রিক্সা করে যাওয়া যায়। কিন্তু আমার বাড়ি খুব সুন্দর, সুন্দর বাড়ি। ও বাবা, সে স্বর্গের মতন। যাই হোক, এখন আপনি ভালো আছেন, একদম ভালো আছেন। এখন আমি খুব সুখ আমার, আচ্ছা। এর আর শেষ বয়সে সুখ এইখানে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, যে মানুষ যে বৃদ্ধাশ্রমে থেকে এসে সুখে থাকে, এই আপনার সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম। এরকম সুখ আর নেই, পাবেন না। আচ্ছা। আপনি যাবেন, বোনের বাড়ি থাকবেন, ভাইয়ের বাড়ি থাকবেন, দুদিন হ্যাঁ বোঝা হয়ে যাবে। আর আপনি কোথায় ঘর ভাড়া করে থাকবেন, আপনাকে কেনাকাটি করে লোক রেখে খেতে হবে না। আর এখানে তা না, মুখের বলে সব দিয়ে যাচ্ছে। তো আপনি মাকে ধূপ ধুনা দেন? হ্যাঁ, না হ্যাঁ? দিলে পুজো করবো কি করে? ওই আচ্ছা, যে অঙ্ক। এই তো, আচ্ছা দেখি। দেন, দেন, ছবিটা। আর মায়ের ছবিটা দেখিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ। এই দিদি ভাই মাকে ধূপ ধুনা দেন, পুজো করেন। হুম। এই হচ্ছে টেবিল, আর এই হচ্ছে এই দিদি যে ভাই। বৈষ্ণদেবী, আচ্ছা এই যে বৈষ্ণদেবী, এই যে রাধাকৃষ্ণ। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আলমিরা। আর সব থেকে ভালো হচ্ছে ব্যালকনি। এই প্রত্যেকটা রুমের সঙ্গে যে ব্যালকনিটা সব জায়গায় থাকে, সামনের দিকটা, সব জায়গায় থাকে না। এই যে ব্যালকনিটা কত সুন্দর দেখুন। আমার আরো ভালো লাগে। আচ্ছা। বিকেলবেলা বসে মানে সকালে- ব্যালকনি থেকে আপনি পরিবেশটা দেখুন, কি সুন্দর পরিবেশ। ওই রাস্তা দেখেন, রাস্তা। হ্যাঁ, এই রাস্তাটা দেখাচ্ছে, ডান দিকে রাস্তা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তার মানে আপনি এখানে খুব সুখে আছেন, এটা শুনে। আমার বলে তো, এখন বলে যে তুই, আমার বোনেদের থেকে আমি বেশি সুখে আছি এখন। আচ্ছা আচ্ছা, ওদের তো সব কর্ম করে খেতে হচ্ছে, হ্যাঁ। আমাকে তো কিছুই করতে হচ্ছে না। তার মানে আপনি লুচিও খাচ্ছেন, মাংস খাচ্ছেন, সবকিছুই খাচ্ছেন। হ্যাঁ, আমার কোনো বাধা নেই। খাই বলুন, রাজভোগ খান। রাজু খাও না, ডেলি চাই রাত্রে। রোজ রোজ, কোনোদিন বাদ যায় না তো। হ্যাঁ, হ্যাঁ। তো এ তো দেখছি আপনার কথা শুনে লোকেরা আমার ভিডিও দেখে ছুটে ছুটে আসবে এখানে। ডেলি রাজভোগ চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে তো ফ্রাইড রাইস করেছিলেন না? হ্যাঁ, কবে fried মাংস, ফ্রাইড রাইস, মিষ্টি সব rice? মটন আর লুচি। fried rice। আর মোটামুটি সহ্য হয়েছে আপনার? না না, আমি তো ছোটতে খাওয়া অভ্যাস, না, 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 ওটা আমার কিছু নেই। আর এই, আচ্ছা, এই ফটোটা কোথা থেকে এনেছেন আমি আপনি? গেছিলাম বৈষ্ণদেবী, আচ্ছা, বৈষ্ণোদেবী গিয়েছিলেন, এই বৈষ্ণোদেবী এনেছেন। ফটো কিনে নিয়ে এসেছি আচ্ছা, ওর পাশের ছবিটা কার? আমার স্বামীর। আচ্ছা আচ্ছা, আপনার পাশের ছবিটা সামনে। আর ঘড়িটা ওনারা দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর এই হচ্ছে আলমিরা। আলমারিটা ওনারাই দিয়েছে। আচ্ছা, এই যে চেয়ারটা কি জন্য? এটা আমার, আমি না ডিফেক্ট আছে। পড়ে গেছি বোনের বাড়ি দুবার, আচ্ছা আচ্ছা স্টিলের পা বসানো হচ্ছে, আচ্ছা, এই পাপাটা। ওটা। আমি এখন ভালো করে হাঁটতে পারি না, কিন্তু এই যে দাঁড়াতে পারছি না। ওহো, তাই জন্য আপনার এই যে এই হয়েছে। আমার ছেলে কিনে দিয়েছে হুইল চেয়ারটা। আচ্ছা আচ্ছা, তার মানে এটাই চেপে আপনি, হ্যাঁ, হ্যাঁ। ও এখানে চৌকাঠও তো নেই, তার মানে আরামে আপনি বারান্দায় যেতে পারেন। সুবিধে, এই চৌকাঠ নেই বলে সুবিধে। আচ্ছা, আপনি কে? এনাকে আচ্ছা, দেখাশোনার জন্য রেখেছেন। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি যেহেতু হাঁটাচলা করতে পারেন না বলে, পাচ্ছি না, তাই জন্য আপনি ওষুধ আলাদা। খাচ্ছি, অনেক করছে কিন্তু হচ্ছে না কিছু। একটা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, এই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, কমোড সিস্টেম টয়লেট, একটা ছোট্ট বেসিন আছে, আর একটা র্যাক আছে, আর এই আলমিরা। পড়েছি প্রচুর। আচ্ছা লাস্টে বৈষ্ণদেবী পরে যে বোনের বাড়ি গিয়ে পড়ে গেলাম, আচ্ছা তারপরে স্টিলের পাত বসিয়ে নিল আমার ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি করবো, হাঁটতে পারছি না। ঠিক আছে, আসছি দিদি ভাই তাহলে। হ্যাঁ, এই ডাইনিং স্পেসের সামনে একটা বিরাট ব্যালকনি। এখানে এসে যারা বসতে পারে। হ্যাঁ, যারা এখানে এসে, মাতাজির মন্দির আছে। এই ফ্রন্ট রুমের এগুলো ব্যালকনি খুব সুন্দর। আর সামনেই একটা মাতাজি মন্দির দেখুন। ছাদে গিয়ে একবার আপনাদের ভিউটা দেখবো। এবারে আসুন কাপড় রুমটা দেখে নিন। হ্যাঁ, চলুন। এইখানে আমাদের দোতলাতে দুখানা করে কাপড় রুম আছে। এই হচ্ছে আমাদের কাপড় রুম। এই যে রুমটা আমরা এসেছি, এটা হচ্ছে স্বামী স্ত্রী থাকা কাপল রুম। বিশাল বড় এসি আছে, আর টেবিল আছে, একটা সেলফ আছে,
টিভি আছে, নতুন চেয়ার আছে, সবই নতুন ফার্নিচার, সোফা আছে, আলমিরা আছে, আবার একটা টেবিল আছে, যেহেতু কাপল মানে দুটো টেবিল আর দুটো বেড আছে। সব বেডগুলি হচ্ছে 4 ফুট বাই 7 ফুট, আর আয়না আছে। সুন্দর বড় রুম। রুমের সাইজটা কীরকম? মোটামুটি 15 225 হবে, ব্যালকনি নিয়ে হয়ে আর যাবে ব্যালকনি 250 স্কোয়ার ফিট, 250 স্কোয়ার ফিটের। আচ্ছা, ব্যালকনি নিয়ে, আর সামনে একটা সুন্দর ব্যালকনি দেখুন। ব্যালকনি আছে এখানে। মোটামুটি আপনাদের এখন 3 জন বোর্ডার ছাড়া সব খালি আছে, খালি। পাওয়া যাবে। এইটা আমাদের অ্যাটাচ বাথ। আটাশ বাথরুমটা দেখে নিই। অ্যাটাচ বাথ আছে, গিজারের প্রভিশন আছে, গিজারের আচ্ছা। লেগে যাবে যদি প্রয়োজন হয়। আচ্ছা, এটা হচ্ছে টয়লেট, গিজারের প্রভিশন আছে, দরকার পড়লে গিজার লাগিয়ে দেওয়া হবে, যেহেতু এখন বোর্ডার নেই বলে লাগানো হয়। প্রত্যেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। যতগুলো দেখছি রুম সবই হচ্ছে প্রিমিয়াম টাইপের, পরিষ্কার পরিচ্ছন্ন, যেন মনে হবে আপনি ঘরে থাকছেন। পরিষ্কার পরিচ্ছন্ন, যেন মনে হবে আপনি নিজের বাড়িতে রয়েছেন। আচ্ছা, এটাও একটা কাপল রুম। তার মানে আপনাদের এখানে এই ইউনিট মানে দুটো কাপল রুম, তিনটে কাপল। আচ্ছা, একই জিনিস আছে সব। অ্যাটাচ টয়লেট, আলমিরা, দুটো টেবিল, একটা সোফা, দুটো বেড, আয়না, আর একটা র্যাকওয়ালা কাঁচের টেবিল। অ্যাটাচ তো টয়লেট তো এখানে রয়েছে, আর দেখানোর কিছু নেই। এখানে ওয়াইফাই সিস্টেম আছে না? এটা ওয়াইফাই আছে, তার মানে আপনি ওয়াইফাইয়ের জন্য আলাদা চার্জ লাগে না, না? মানে এটা ইনক্লুডিং। আচ্ছা, সব কিছু আমি লাস্টে জিজ্ঞেস করবো আপনাকে। এটা ওই একটা সিঙ্গেল রুম, তার সাইড বাথ। আচ্ছা, এটা একটা সিঙ্গেল এটা রুম। হচ্ছে সিঙ্গেল রুম। এই সিঙ্গেল রুম, আর তার সঙ্গে সাইডে হচ্ছে সাইড বাথ। সাইড বাথ, মানে অ্যাটাচ টয়লেট নেই, সাইড টয়লেট। সাইড বাথ, হ্যাঁ, সঙ্গমের জন্য। যদি কেউ সোফা লাগে, সোফা রেডি আছে। এই দেখুন টয়লেট, সবই পরিষ্কার পরিচ্ছন্ন হবে, যেহেতু বর্ডার নেই বলে এখন এমনি খোলা রয়েছে। যেটা যারা এই সিঙ্গেল রুমে রয়েছেন তাদের জন্য এই টয়লেটটা। আমি এনার সঙ্গে কথা বলেছি, যে উনি বলছেন যে যেহেতু সিঙ্গেল রুমগুলো আমি দেখে মনে হচ্ছে একটু বড় বড় আছে, এমন কোনো স্বামী স্ত্রী আছে যারা এই সিঙ্গেল রুমে অ্যাডজাস্ট করে থাকতে পারেন, তাহলে তারা এনার সঙ্গে কথা বলে একটা আলাদা রেট আছে, সেই রেটের সঙ্গে আপনারা নেগোসিয়েবল রেট, সেটার ব্যাপারে আপনারা কথা বলে নেবেন কিন্তু। তবে সিঙ্গেল রুমগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে এবার 3 তলা, তাই তো? এটা হচ্ছে রান্নাঘর। এইটা উপস্থিত, এটা রান্নাঘর, উপরে ছাদের একটা অ্যারেঞ্জমেন্ট আছে, এটা রান্নাঘর। রান্নাঘরটা আমি একটুখানি দেখছি। হ্যাঁ দিদি ভাই, একটুখানি কথা বলতে পারি? বলছে এখন তো আপনাদের 3 জন বোর্ডার, আর 3 জন বোর্ডার যখন ধরুন বেশি সংখ্যক বোর্ডার হবে, তখন আশা করি আরো মানে রান্নাবান্নার লোক রাখা হবে। আচ্ছা 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 আচ্ছা, ভবিষ্যতের ব্যাপার। তো আজ হ্যাঁ, তো আমি কথা বলে জানলাম, কোনো অসুবিধা নেই। মানে মোটামুটি যেরকম বলেন সেইভাবেই আপনারা মেনুটা ঠিক করেন। আজকে দুপুরে কি মেনু করতে মোটামুটি? তারপরে যাদের মাছ আছে তাদের শাক, তরকারি, শুকো, ভাজা, আর ডিমের টক, ঝোল, অনেক কিছুই আছে। আচ্ছা আচ্ছা, প্রতিদিন এখানে 5 থেকে 6 রকম রান্না হবে। এইখানে একটা বোর্ডার থাকে, উনি আরো বেশি হবে। ঠিক আছে, ওনার বর্ডার একটা বাড়ির লোক এসে কথা বলছে, এটা উনি ওই ঘরটায় থাকেন।
ওনার ঘর হচ্ছে এটা। আচ্ছা, এটা 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 কি এটা আমাদের এমনি স্টাফেরা থাকে, ও স্টাফেদের থাকার জায়গা। হ্যাঁ। ঠিক আছে, এই তিনটে বেড। উনি এটাতে থাকেন। ওনার এই রুমটা, যিনি এখন কথা বলছেন, ও আসছে ডেকে দিচ্ছি। ঠিক আছে, এটা সিঙ্গেল সিঙ্গেল রুম। হ্যাঁ, আচ্ছা, সিঙ্গেল রুমে সোফা আছে না? সোফা প্রত্যেকের জন্য সোফা রেডি আছে, যে নিতে চাইবে সোফা আছে। আচ্ছা, আমার 25টা রুমের মধ্যে 25টা সোফা রেডি। তার মানে যে সিঙ্গেল রুমেও সোফা চাইলে আপনি নিতে পারেন। হ্যাঁ, রেডি আছে সব। যেহেতু একতলা দিদি ভাই সোফা চাইনি বলে রাখেন। আচ্ছা, হ্যাঁ, আমাদের সোফা রেডি আছে সব। খুব সুন্দর। পুরো ব্যালকনি আছে, ফ্রন্ট ব্যালকনি আছে। এখানে খালি এসি নেই। এসি লেগে যাবে সব, এই বাকি ঘরে এসি এসে যাবে, এসি বুক হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস আমি জিজ্ঞেস করছি আপনাকে, যদি ধরুন এসি আছে হ্যাঁ, কিন্তু আমার এসি দরকার নেই, তাহলে কি এসি রেটটা মাইনাস হবে? কিছুটা কনসিডার করা যাবে, কিছুটা কনসিডার করা যাবে, মানে সবকিছু জন্য নন এসির জন্য আলাদা রেট লাগবে। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি। এই দেখুন 3 তলা ফ্রন্ট ব্যালকনি, টেম্পল থেকে একদম সামনে টেম্পল। প্রত্যেক কটা সামনের ব্যালকনিতে আপনি মানে মোটামুটি আধা গ্রাম আধা শহর। এটা কলকাতার মধ্যে পড়ে। চলুন এবার এই বৃদ্ধাশ্রমের যে ছাদ, সেই ছাদটা দেখি। ছাদ থেকে আপনাদের পারিপার্শ্বিক ভিউটা দেখাবো, দেখবেন আপনাদের আরো মন উৎফুল্ল হয়ে যাবে। আর এটা রান্নাঘর, আগামী দিনে লোক সংখ্যা বাড়লে এটা রান্নার অ্যারেঞ্জমেন্টের জন্য কিচেন তৈরি করা হয়েছে। এটা আমাদের ছাদ, আগামী দিনে ছাদে একটা টিনের শেড হবে, সেই জন্য মাল মেটেরিয়ালস আনা আছে। একটা মানে বোর্ডাররা এসে এখানে বসতে পারে, নিশ্চিন্তে থাকতে পারবে। আর এইটা একটা কিচেনের ব্যবস্থা করা হয়েছে, আগামী দিনে লোক সংখ্যা বাড়লে ডাবল কিচেনের জন্য। আচ্ছা আচ্ছা, আমিষ নিরামিষ খায় লোকজন, সেই জন্য সেটা করা হয়েছে। আমিষ নিরামিষের জন্য। আরে ও, তাই জন্য এখানে স্ল্যাব ট্ল্যাব সব করা সব রেডি করা আছে। শেডটা করলেই হবে, শেডটা করে দিলে হয়ে যাবে। আমি একবার বাইরের দৃশ্যটা দেখাই আমার দর্শকদের। মনোরম পরিবেশ, কিন্তু খুব ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। চলুন এবার আপনার সঙ্গে আমি একটুখানি কথা বলে নেব, যে আর্থিক দিকটা, নিয়ম কানুন, এগুলো একটুখানি কোথায় নিচে গিয়ে নিচে বাগানটা দেখিয়ে দেন। এটা আচ্ছা। ফিলিং হয়ে গেছে। আচ্ছা, এটা মন্দিরের বাগানের জন্য, সেটা মন্দিরের বাগান, মন্দিরের বাগানের জন্য করা হয়েছে। এই নেমে যাবে। চলুন এই যে বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রমের একটা বাগান হচ্ছে, বাগানটা এখন তৈরি হচ্ছে, সেই বাগানটা এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এই গাড়িটা কি বৃদ্ধাশ্রম? সামনে বোর্ড দেওয়া আছে, আপনি একটু আগে দিলে সুবিধা হয় না আপনার? না না না, ঠিক আছে, আমি যেরকম আছে আমি এই দিকে আসুন, সামনে সামনে এইটা হচ্ছে বৃদ্ধাশ্রমের গাড়ি। হ্যাঁ, অ্যাডভোকেট কে? আমি নিজেই। ও, আপনি নিজে অ্যাডভোকেট? এই হচ্ছে আমাদের বৃদ্ধাশ্রম। এই হচ্ছে অস্তরাগ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেড। এই বৃদ্ধাশ্রমের গাড়িও রয়েছে, যদি কেউ দরকার লাগে বাড়িতে যাওয়ার, তাহলে এই গাড়িতে করেই, যেমনি দিদিভাই বললেন যে বাড়িতে এই গাড়ি পৌঁছে দিয়ে এসেছে, আবার বাড়ি থেকে নিয়ে এসেছে। চলুন বৃদ্ধাশ্রমের যে একটা বাগান হচ্ছে, সেই বাগানটা আপনাদের দেখাই। মন্দিরের বাগান এইটা, মন্দির আর বাগান। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু এই না। আচ্ছা আচ্ছা, বোর্ডটাও আছে, এইখানে বোর্ডও আছে। এই জমি অস্তরাগ বৃদ্ধাশ্রমের মন্দির ও বাগানের জন্য সংরক্ষিত। ইউনিট 2টা পুরো সিঙ্গেল রুম,
সিঙ্গেল রুম কটা রুম আছে ওটা? 8টা রুম আছে, 8টাই সিঙ্গেল। 8টা রুম আছে, 8টাই মানে স্যুট টাইপের, 8টাই সিঙ্গেল রুম। হ্যাঁ। যেহেতু এই বিল্ডিং ইউনিট 1টা ফিল আপ হবে, তারপরে ইউনিট 2তে লোক বুকিং শুরু হবে, তাই জন্য আমি আর আপনাদের কষ্ট করে দেখাচ্ছি না। মোটামুটি একই স্ট্যান্ডার্ড, সবকিছু রেটও একই হবে। এবার দাদা ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিই সবকিছু নিয়ম কানুনগুলো। মোটামুটি আমি আপনাদের পুরো বৃদ্ধাশ্রমটা দেখলাম, আমার তো ভাল লাগলো। 3টে বোর্ডারের সঙ্গে কথা বললাম, 3জনই হচ্ছে মহিলা বোর্ডার, জেন্টস কাউকে পেলাম না। তো এবার কথা হচ্ছে যে সব কিছুই ভালো এবং প্রিমিয়াম টাইপ, মানে একদম মানে কি বলবো, ঝাঁ চকচকে সবকিছু অ্যাভেলেবেল। এটা নতুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই ধরুন মাসিমা যে দিদিভাই 5 মাস ধরে আছেন, কিন্তু ঘর থেকে বোঝা যাবে না যে 5 মাস ধরে আছেন, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আর খাওয়া দাওয়ার ব্যাপারটাও একদম আপনাদের মানে ঘরোয়া পরিবেশে যেরকম চাইবেন সেরকম পাবেন, সবকিছু ঠিক আছে। এবার আমি যা দেখে মনে হচ্ছে একটুখানি অর্থবল না থাকলে এই বৃদ্ধাশ্রমে থাকা একটুখানি কষ্টকর ব্যাপার। কিন্তু আমি সত্য কথা বলতে ভালোবাসি, যে কোনো হিডেন এই নয় যে আমি মনে এক কথা বলবো যে ওনার এত সুন্দর জিনিস এই ওই সেই একটা কম রেট বলে দেবো, কিছু না, একদম সিঙ্গেল রুম নন এসি সাইড বাথ যেগুলো পিছনে আছে, হ্যাঁ, সেগুলো 15,000 টাকা পার মান্থ। মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে 1 লাখ টাকার ডিপোজিট। ওটা কি রিফান্ডেবল 10% মেইনটেনেন্স চার্জ বাদ দিয়ে। মানে ধরুন 1 লাখ টাকা কেউ যদি দেয়, যার মেডিক্লেম রয়েছে, সে যখন 3 মাস পরে ছেড়ে দেবে 10% মানে 10,000 টাকা মাইনাস করে, যেহেতু আপনি মেনটেনেন্স এই সবগুলো ব্যবহার করতে মানে এগুলো 90,000 টাকা আপনি সে কতদিনের ভেতর দেবেন? আপনি যেদিনে ছাড়বেন সেদিনে ওনাকে কোম্পানির নামে চেক দেওয়া, যেমন টাকা আমরা কোম্পানির নামে দিই, আচ্ছা, উনি ওনাদের বলি কোম্পানির অ্যাকাউন্টে দিয়ে দেন। মানে প্রাইভেট লিমিটেড যে কোম্পানি আছে, আমাদের গভর্নমেন্ট ব্যাংক যে ইউকো ব্যাংক আছে আমাদের, মানে কোম্পানির নাম হচ্ছে কস্তরাজ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেড। আচ্ছা আচ্ছা, এই কোম্পানির অ্যাকাউন্টে উনি টাকা দেবেন। উনি যেদিন যাবেন, যদি আমাকে 3 দিন আগে বা 1 দিন আগে জানাবেন আমি কালকে থেকে থাকবো না, তাহলে ওনাকে কোম্পানির অ্যাকাউন্ট থেকে চেক দিয়ে দেওয়া হবে, খালি 10% মেইনটেনেন্স চার্জ কেটে। আর যাদের ধরুন হেলথ ইন্স্যুরেন্স মেডিক্লেম নেই, তাদের জন্য 3 লাখ টাকা করে অ্যাডভান্স ডিপোজিট নেওয়া হচ্ছে। ওটাকে নেগোসিয়েশন করা যেতে পারে, ওটাও, কারণ এখানে যারা থাকবে তারাই সরকারি হাসপাতালে ভরসা করে না। আমাদের কাছাকাছি যেমন BM বিড়লা, কোঠারি, CMRI, সাউদার্ন নার্সিং হোম, BP পোদ্দার, যেসব বড় বড় নার্সিং হোম কলকাতার বুকে আছে, আমাদের নিজস্ব গাড়ি এখানে 24 ঘন্টা থাকে, নার্স 24 ঘন্টা থাকে। সঙ্গে সঙ্গে আমরা ওখানে বাড়ির লোককে খবর দিয়ে আমরা ওখানে অ্যাডমিশন করে দিই, কারণ এই টাকাটা অ্যাডভান্স নেওয়া হয়। কারণ এইসব হসপিটালে রাখতে গেলে প্রথমে একটা অ্যাডভান্স টাকা ডিপোজিট করতে হয়, সেইটার জন্য ওনার বাড়ির লোককে আমরা ডাকছি না, খালি ফোন করলাম যে আপনার এই মায়ের বা আপনার বাবার এই শরীরে এই হয়েছে, আমরা ওখানে অ্যাডমিশন করে দিলাম, আপনারা ইমিডিয়েট আসবেন। কারণ প্রাথমিকভাবে যে মেডিকেল ট্রিটমেন্টের খরচা হয় সেই জন্য আমরা নিয়ে রাখছি, কারণ তারাও দূর থেকে আসতে দেরি হবে, সেই জন্য আমরা তার মেডিকেল ট্রিটমেন্টটা শুরু। মানে যদি মেডিক্লেম থাকে তাহলে 1 লাখ টাকা, আর যদি মেডিক্লেম না থাকে তাহলে 3 লাখ টাকা, সেটা নেগোসিয়েশন, মানে আপনার সঙ্গে আলোচনা করে একটা রেট ঠিক করে, তবে সেটা 1 লাখ টাকার অনেক বেশি হবে, বেশি যেহেতু আপনি ডাইরেক্ট। আর যদি ওনারা 3 মাস পরে ছেড়ে দেন, তাহলে সঙ্গে সঙ্গে 24 ঘন্টার ভেতর আপনি চেক ইস্যু করে দেবেন, একদম কোম্পানির নাম থেকে 10% মেইনটেনেন্স চার্জ বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এখানে শর্ট স্টে নেই, কেউ 7 দিন 10 দিন টেস্ট করার জন্য আসবেন না, মানে মিনিমাম 3 মাস। কারণ একটা নতুন অতিথি যদি কোনো পরিবারে আসে, তার সাথে অ্যাডজাস্ট করতে আমাদের 1 থেকে 2 মাস, 2 থেকে 3 মাস সময় লাগবে। উনি কি বলতে চাইছেন, ওনার মনের মতো সেই কাজগুলো আমরা করতে পারছি কিনা, এই জন্য আমরা 3 মাস সময় নিই। মানে ওনার 3 মাস ভেতর ওনার যে চাহিদাটা, সেই চাহিদাটা আপনারা পূরণ করে। এবার যদি 3 মাসের মধ্যে আমি যদি ওনার কাছে না পারি, যে আমি হেরে যাই, তাহলে উনিই বলবেন যে আমি এখানে থাকবো না, কারণ যে পরিষেবা পাওয়ার জন্য আপনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন সেই পরিষেবা আমরা পাচ্ছি না। সেই জন্য আমরা 3 মাস টাইম করেছি, কারণ 1 সপ্তাহ 10 দিন 1 মাসেতে সবশেষে পরিষেবা দিয়ে তাকে বোঝানো যাবে। কারণ এখানে যারা থাকবে তাদের একটু
অর্থবান হতে হবে। অর্থবান হতে হবে হ্যাঁ, হ্যাঁ, কারণ সেই- minimum ওই বললাম তো সিঙ্গেল 20,000 টাকা অ্যাটাচ বাথ এসি গিজার যারা এসি গিজার অ্যাটাচ বাথ নেবে 20,000 তাদের টাকা 20,000 টাকা। আর যারা আচ্ছা নন এসি সাইড বাথ গুলো সাইড বাথ গুলো 15,000 টাকা। 15,000। এবার আমার একটা ব্যাপার জানার ছিল, যদি ধরুন এই ছোট রুমে সিঙ্গেল রুমে হ্যাঁ যা দেখলাম রুমের কন্ডিশন বড় আছে, হ্যাঁ। একটু বড় রুম আছে আর 4x7 খাট আছে, হ্যাঁ। তো দুজন স্বামী স্ত্রী থেকে যেতে পারে, হ্যাঁ। তারা যদি চায় হ্যাঁ। সেই রকমেতে আপনি অ্যালাউ করবেন? অ্যালাউ করবো, ওনারা যদি পছন্দ করেন আমি রাজি আছি থাকা দিতে, হ্যাঁ, তখন তখন একটা নেগোসিয়েশন হবে। হ্যাঁ, আমাদের এমনি কাপল বেড হচ্ছে 30,000 টাকা হ্যাঁ পার মান্থ নেওয়া ডাবল হচ্ছে। বেডটা তো আপনার পুরো অনেক বড়, বড়, হ্যাঁ। স্যুট টাইপের, হ্যাঁ। কিন্তু এটা তো একদম ছোট ছোট তাই হলে বলছে- আমাদের খাওয়া দাওয়া খরচাটা হ্যাঁ, খাওয়া হচ্ছে না। হ্যাঁ তো বলছি খাওয়া দাওয়াটা তো যদি ধরুন একটা নেগোসিয়েট আপনার 15,000 টাকা, আপনি তার সঙ্গে আরো ধরুন 50% 7,000 টাকা জুড়বেন, 7 টাকা 25,000 টাকা 25,000 টাকা আসবে। 25,000 মানে সেখানে হয়তো একটু নেগোসিয়েট করে Negotiate করে 22-23,000 টাকা একটা করা যেতে মানে ওটা মানুষ দেখে কথাবার্তা দেখে তাদের ওনার যদি পছন্দ হয় ঘরটা, ঘরটা কারণ প্রত্যেকেই যেমন খোলামেলা ঘর চায়, হ্যাঁ, খোলামেলা। একটু বড় খোলামেলা চাই, সেই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। ঠিক আছে, আমাদের ইউনিট 2 ঘরগুলো প্রত্যেকের বড় আছে, ওইটাতে হয়তো ওনারা নিতে পারেন ঘর, প্রত্যেকটা ইউনিট 2 বড় আছে। ইউনিট 2 তে বড় ইউনিট আছে। 2 সব বড় বড় ঘর, মানে ওটাতে দুজন থাকতে দুজন পারে আরামসে ঢুকে যায়। তার মানে তাহলে ইউনিট 2টা আমি দেখাচ্ছি না, মোটামুটি যাদের ইচ্ছা হবে তারা এসে দেখে আগে যাবে। দেখে নিক, ঠিক আছে। আচ্ছা, আর খাওয়া দাওয়া তো মোটামুটি বোর্ডারদের কাছ থেকে নিজের চয়েস। হচ্ছে প্রতিদিন সকালে বা আগের দিনে রাত্রে বলে দিতে হবে, ওনারা আগের দিনে বললে পরের দিনে ওনারা সকালে কি খাবেন, দুপুরে কি খাবেন, রাত্রে কি খাবেন, টিফিন কি খাবেন বলে দিলে আমরা সেই অনুযায়ী খাবার দিই। আমাদের এখানে সকালে চায়ের আগে একটা করে জল দেওয়া হয়, যেমন কোনোদিন ডাবের জল নেওয়া হয়, কতিলা মেথি, মৌরি মেথি, ত্রিফলা, মধুলেবু, আমি শুনলাম তো, হ্যাঁ যে যেটা চাইবে প্রতিদিন আমরা সকালে আগে দিই। এবার কেউ যদি বলে যে আমি এনশিওর খাবো, চা খাবো না, কমপ্লান খাবো, তার জন্য আমরা রেডি রাখি আচ্ছা, যে আমি এনশিওর খাবো, প্রতিদিন সকালে মানে চা খাবো না, ওই রেটের ভেতরেই, ওই রেটের মধ্যে খাওয়া দাওয়ার সাথে নো কম্প্রোমাইজ। নো কম্প্রোমাইজ। আচ্ছা, দুধ, ঘি, ছানা, পনির, মাখন, যে যেটা চাইবে, মাছ, মাংস, সে সেটা মনের মতো করে খেতে পারবে। আচ্ছা, আচ্ছা, কারণ আমার উপরে যে একটা আবাসিক আছে, উনি হচ্ছে বড় লোকের মা, মানে যে উনি কথা বলে ওনার ছেলে দেওয়ার সময় বলেই গিয়েছিল আমার মা বাসমতি রাইস বা ইন্ডিয়া গেট টপ 1 নম্বর চাল ছাড়া ভাত খান না, দুবেলা লুচি মিনিমাম 8 থেকে 10 খানা করে চাই, মাটন সপ্তাহে 2 দিন চাই, আপনারা তাই দিচ্ছেন? আমরা সেটা হ্যাঁ, তাই উনি দিই, বললেন, আমরা সেটা তাই দিই। উনি বললেন অন্য আবাসিকদের ওই চালের ভাত দেওয়া হয়েছে, ওনারা বললো আমরা এই চালের ভাত আমরা খেতে পারবো না, কারণ এইগুলো সেন্টেড চাল, সেই জন্য এনাদের জন্য আলাদা রান্না। সেটা আমাকে দিলে আমিও খেতে পারবো না, আমি হয়তো একদিন বিয়ে বাড়িতে খেলাম, কিন্তু প্রত্যেকদিন ওই বাসমতি চাল খাওয়া আমার পক্ষে কিন্তু সম্ভব না। উনি বলছেন আমার ডেলি চাই। আচ্ছা, আপনাদের এই যে বইটা আছে, বইটা এটা এইটা হচ্ছে application application form। হ্যাঁ। এই দেখুন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। হ্যাঁ। এই ফর্মে সব আইন সব কানুন দেওয়া- রুল সব দেওয়া রেগুলেশন আছে। সব কিছু লেখা রয়েছে। আপনারা যদি কেউ জানতে চান, বুঝতে চান, তাহলে এইখানে এসে এই বইটা পড়তে পারেন, আর যদি নিজে নিতে চান তাহলে 2,000 টাকা দিয়ে নিতে হবে, এটা অ্যাডমিশন ফি। অ্যাডমিশন ফিস। এই 2,000 টাকা আর যদি আপনারা আইন কানুন টার্মস কন্ডিশন গুলো বুঝতে চান, তাহলে আপনারা এখানে চলে আসবেন। এই বইটা মালিক কর্তৃপক্ষ আপনাকে দেবে, এখানে সোফায় বসে আপনি এটা পড়ে দেখে নিতে অথবা আমাদের যে ওয়েবসাইট আছে, আচ্ছা। ওদের ব্রশিওর সাইট, আমাদের একটা ওয়েবসাইট আছে, আচ্ছা, আপনার ওয়েবসাইটটা কি বলে দিন আমাকে? www.ostorag.com। আচ্ছা, এখানে এই বইয়ের এই ওয়েবসাইটটা খুললে আমাদের ব্রশিওর দেওয়া আছে, ওই ব্রশিওরে আপনি আমাদের 40 পাতার বইটা পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়াও আমাদের 2টো মোবাইল নাম্বার আছে, একটা হচ্ছে 9830519841, আর একটা হচ্ছে 6290662842। আচ্ছা, এই 2টো মোবাইল নাম্বার আছে, আমাদের ইমেলও আছে, হোয়াটসঅ্যাপ আছে, আর ওয়েবসাইটে আমাদের ঘর বা এই ব্রোশিওরটা আপনি পেয়ে যাবেন, কোনো পয়সা দিতে হবে না। আচ্ছা, আচ্ছা, ব্রোশিওরটা ডাউনলোড করে ডাউনলোড করে নিয়ে সব কিছু আপনি দেখে নিতে পারেন। আমাদের ব্রোশিওরে প্রথমে রেট বেশি ছিল, পরবর্তীকালে আমরা রেটটাকে একটু অন্যান্য ডিরেক্টরের সাথে কথা বলে একটু কনসিডার করা হয়েছে। মানে আপনি যেটা বললেন সেটাই হচ্ছে original। এইটা বোর্ড অফ ডিসিশন করে এটা আনা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের ডাবল রুম হচ্ছে
ডাবল বেড যেটা কাপল বেড, ওটা 30,000 টাকা। ব্যাকে যেটা ফ্রন্ট ব্যালকনি নেই, আর ফ্রন্টের 35,000 টাকা পার মান্থ। ডিপোজিট ওই 3 লাখ মিনিমাম। আচ্ছা, ঠিক আছে, ওগুলোতে কাপল বেডে 3 লাখ টাকা মিনিমাম ডিপোজিট। আর সিঙ্গেল যেটা হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা। আর যদি এসি গিজার নেন তাহলে 20,000 20,000 টাকা। আর খাওয়া দাওয়া যেরকম Own choice, তার own ভেতরে choice। আপনার লন্ড্রি টন্ড্রি সব সমস্ত 5 টাকা কোনো হিডেন কস্ট নেই, কোনো হিডেন 5 টাকা কোনো হিডেন কস্ট নেই। আপনার যেটা খেতে চাইবেন সেটা আমরা বাজার থেকে আনিয়ে দেবো। তার মানে আমার মাকে যদি আমি এখানে এসে দিয়ে যাই, হ্যাঁ। নন এসি 15,000 টাকা আপনাকে দেবো, হ্যাঁ। আর ওনার মেডিক্লেম আছে 1 লাখ টাকা 1 লাখ, দেবো, হ্যাঁ। তাহলে আমার আর কোনো চিন্তা নেই। খরচা নেই। মাসে মাসে আমি আপনাকে চেক পাঠিয়ে দেবো হ্যাঁ। 15,000 টাকা, তাহলে আমার মা এখানে থাকতে পারবে, হ্যাঁ, হ্যাঁ। কোনো চিন্তা নেই। না। খালি শরীর অসুস্থ হলে আমাকে জানাবেন, হ্যাঁ, হ্যাঁ। তার যা কষ্টটা সেটা ওনার যে মেডিক্লেমের mediclaim ভেতর আছে, যদি হয়ে হ্যাঁ। যায় ভালো কথা, হ্যাঁ। নাহলে এক্সট্রা পয়সাটা আমাকে ফেরত দিতে দিতে হবে। হবে, ভেরি নিট অ্যান্ড ক্লিন, হ্যাঁ। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বুঝিয়ে দিলেন। হ্যাঁ। প্রিমিয়াম টাইপের বৃদ্ধাশ্রম। এখানে থাকতে গেলে আপনাকে একটু অর্থ ও বল থাকতে হবে। একটু অর্থ থাকতে হবে, তাহলেই আপনি সুখে শান্তিতে হ্যাঁ। এই বৃদ্ধাশ্রমে কাটাতে পারবেন। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম, বৃদ্ধাশ্রম দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম এবং ভেরি রিসেন্টলি বৃদ্ধাশ্রম শুরু করেছি। আপনাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম।